নমস্কার। গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বিগত কয়েকটি পর্ব ধরেই আমি আপনাদের শুনিয়ে আসছি বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বউ সিরিজের বিভিন্ন বইয়ের গল্প। জানি আপনাদের অবশ্যই সেগুলো ভালো লাগছে। আজ আমি শোনাব সপ্তম পর্বে আপনারা শুনবেন পৌরের বউ এই গল্পটি। দেখুন কেমন লাগে। চলুন শুরু করা যাক। পৌরের বউ। রসিকের পৌরত্বের সবচেয়ে বড় প্রমাণ তার মৃত্যু ভয়, মরণের অবিরাম গুঞ্জন। আমি আসিতেছি শুনিয়াও না শনিবার সতেজ ঔদ্ধত্য ঝিমাইয়া পড়ায়। এই বয়সে মানুষের প্রথম খেয়াল হয় দূর হইতে মরণ আশ্বাস দিয়া বলিতেছে, এখনো সময় হয় নাই, একটু অপেক্ষা করো। মরণের স্বাদ পাইতে পাইতে বৃদ্ধ ভাবে দেরি আছে, এখনো দেরি আছে। জীবন বিস্বাদ হয়। পৌর ভাবে, হায় দিন যে আমার ফুরাইয়া আসিল। তাই রসিক ভাবিত, দুদিনের জন্য কচি একটা মেয়েকে বউ করিয়া বাড়িতে আনা উচিত হইবে না। কেবল তাই নয়, ছেলে মানুষ বউ নিজে কত ছেলে মানুষই করিবে, আর তার কাছে কত ছেলে মানুষই আশা করিবে ভাবিলেও রসিকের বড় অস্বস্তি বোধ হইত। আর কি তার সেই বয়স আছে? প্রতিদান দেওয়া দূরে থাক, অল্প বয়সী বউয়ের অন্তহীন ন্যাকামি হাসি মুখে সহ্য করিয়া চলাও কি তার পক্ষে সম্ভব হইবে? যে চলিয়া গিয়াছে সে ছিল জননী, গৃহিণী। আসিবে একটি চঞ্চলা বালিকা। তার সঙ্গে কি বনিবে নাকি রসিকের? প্রয়োজন ছিল না, ইচ্ছা ছিল না, তবু একদিন রসিকের বিবাহ হইয়া গেল। একদিন অসময়ে তাকে অন্দরে ডাকিয়া সুলোচনা বলিল, এই মেয়েটিকে দেখো তো ঠাকুরপো, ওর নাম সুধা রানী। রসিক থতমত খাইয়া বলিল, তাই নাকি? ও, তা বেশ। কচি খোকি নয়, বুঝলে, বেশ বড়সড় মেয়েটি। মুখখানা গম্ভীর, মেঝেতে জাকিয়া বসিবার ভঙ্গিতে কেমন একটু গিন্নি গিন্নি ভাব আছে। রসিক তো জানিত যে সুলোচনা তার জন্য খারাপ কিছু করিবে না। সুধারানীকে চওড়া কালো পাড় শাড়িখানা পরাইয়াছে সুলোচনায়। কানের দুল খুলিয়া ফেলিয়া বালার অনন্ত পরাইয়াছে। চুলের জটিল বিন্যাস নষ্ট করিয়া মাঝখানে সেতি কাটিয়া পিছন দিকে টানিয়া বাঁধিয়া দিয়াছে, আর ধমক দিয়া বলিয়াছে, মুখ হাঁড়ি করে বসে থাকো বাছা, একটু যদি লজ্জা করবে আমার দেওরকে দেখে, একটু চঞ্চল হবে। সুধারানীকে রসিকের তাই মন্দ লাগিল না। তারপর সুলোচনার কাছেই শোনা গেল মেয়েটির নাকি বয়স হইয়াছে অনেক, গরিব বাপ নাকি বিবাহ দিতে পারে নাই। 20 পার হইয়া মেয়ে তাই নাকি বুড়ি হইয়া গিয়াছে। সময় মতো বিবাহ হলে একদিন নাকি 3 ছেলে মেয়ের বা হয়ে যেত। বুঝলে ঠাকুরপো, এটাও তাকে বলা হয়েছে। বিবাহ করার পর দেখবে কি তাড়াতাড়ি ও মানিয়ে নেবে সব কিছু। বিবাহ করার জন্য এতদিন সকলের অনুরোধ উপরোধ যথারীতি চলিতেই ছিল। সুলোচনার ব্যবস্থাতেই বোধ হয় এবার সেটা দাঁড়াইয়া গেল রীতিমতো আক্রমণে। রসিক হার মানিয়া বলিল, তবে তাই হোক, কি আর বলবো, তুমি যখন বলছো। সুধারানীকে দেখার জন্য
হার মানার ইচ্ছার কতটুকু তার জাগিয়াছিল সেটা মনে মনে ভাবিল। ঠিক আছে, সন্ধ্যার সময় নাই বলা কি ঠিক হবে? চারিদিকে শাঁখ বাজিতেছে, সময়টা শুভ। এমনই কপাল সুধারানীর। প্রথমবারে আলাপে প্রথম শব্দটিকেই সে রসিকের মন বিগড়াইয়া দিল। রসিকের মনে অনুতাপ, আত্মসমর্থন, দ্বিধা, সংকোচ, ঔৎসুক্যের আলোড়ন চলিতেছিল। কখনো জাগিতেছিল বিষাদ, কখনো প্রত্যাশার আনন্দ। নিজেকে নিয়েই সে বড় ব্যস্ত হইয়াছিল। একদিন রাত প্রায় 11টার সময় বাইরের ঘরে কাজ করার নামে সে আকাশ পাতাল ভাবিতেছে। ধীরে ধীরে সুলোচনা ঘরে আসিয়া বলিল, ঠাকুরপো, একটিও নাকি কথা নেই বউয়ের সঙ্গে? একটাও নাকি কথা কওনি? ব্যাপার কি? 1টা 2টো পর্যন্ত নাকি কাজ করো তুমি এখানে? ছি ঠাকুরপো, ছি! এমন করে কি কষ্ট দিতে হয় ছেলে মানুষের মনে? ঘরে লুকিয়ে চুপি চুপি কাঁদছিল যে মেয়েটা। ভালো উদ্দেশ্যেই সুলোচনা বানানো কথাটা বলিয়াছিল, কিন্তু ফলটা হইল বিপরীত। রসিক ভাবিল, ছেলে মানুষ কাঁদিতেছিল? কি সর্বনাশ! এইটুকু যার ধৈর্য নেই, তার কাছে তবে আর কি আশা করা যায়? তবু বিবাহ যখন করিয়াছে, মেয়েটির মনে কষ্ট না দেওয়া পর্যন্ত তো তার ঠিক কথা নয়। আর মেয়েটির মনে কষ্ট না দেওয়াই তার কর্তব্য। এটা তো একদম ঠিক। রসিক বিবেচনা করিয়া ভাবিল, আজ প্রথম রাত 1টার আগে সুধারানীকে ঘুমে অচেতন হইয়া পড়িবার সুযোগ না দিয়াই ঘরে যাইবে। গেলও তাই। ভাবিল, সুধারানীকে বোঝাইতে হবে এসব অবহেলা নয়, আদর যত্ন স্নেহ মমতার অভাব তার হইবে না। তবে রসিক বুড়ো নিজে হয়তো বুড়ো হইয়া পড়িয়াছে, কিন্তু তা বলিয়া মানাইবার ক্ষমতা কি তার নাই? মানাইয়া চলিতে হইলে সুধারানীর একটু ধীর স্থির হওয়া প্রয়োজন। তা না হইলে চলিবে কেন? খাটের এক প্রান্তে পা ঝুলাইয়া সুধারানী বসিয়াছিল। আস্তে আস্তে দুলাইতেছিল পা দুটি, হয়তো আনমনে, নয়তো অভ্যেসের বশে। একে তো তাকে দেখলেই মনে হয় কার যেন সে প্রতীক্ষা করিতেছে, তার উপর ঠিক তার বড় মেয়েটির মতো দুপাশে হাত রাখিয়া বসিয়া পা দোলাইবার ক্ষমতাটা দেখিয়া সে হতাশ হইয়া গেল। হয়তো সুলোচনা জানাইয়া তাকে আগে থেকে বলিয়া দিয়াছিল যে ঘরে স্বামী আসিবে, কিন্তু এমন বেশি প্রেমিকের পথ চাওয়া, এমন অধীর প্রতীক্ষা কেন? হরিণীর মতো চঞ্চলা সে যে 10 বছরের মেয়ে মনে হইতেছে, তার অনুকরণে পা দোলানো কেন? রসিকের কিরম যেন লাগিল। রসিককে দেখিয়া সুধারানী একটু জড়সড় হইয়া বসিল সামান্য। বেশি লজ্জা করিতে সুলোচনা বারণ করিয়া দিয়াছে। রসিক গম্ভীর মুখে হাত 2 তফাতে দাঁড়াইয়া তারপর বসিয়া পড়িল। সভায় আসন গ্রহণ করার মতোই কি বলিয়া কথা আরম্ভ করা যায় সেটা ভাবিতেছিল। এত জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা রসিকের, এত বড় ধীর স্থির শান্ত তার প্রকৃতি, একটি তরুণীর সঙ্গে কথা আরম্ভ করিতে গিয়া বিন্দু বিন্দু ঘাম কেন দেখা দিল কপালে? হায় রে কপাল! 17 বছর আগে বিবাহের রাত্রেই প্রমীলার সঙ্গে কথা বলিতে গিয়া তার তো
কথা খুঁজিতে হয় নাই। ঘর খালি হওয়া মাত্র চাপা গলায় মহাকাব্যের ছন্দে আদরের সুরে আপন হইতেই যেন তার গলা দিয়ে বিভিন্ন ভাষা বেরিয়ে গেছিল। কেমন লাগছে? এখন থেকে তুমি আমার হয়ে গেলে, তাই তো? অনিশ্চয়তা বিপন্ন মানুষের মতো চিবুকে আঙুল ঘষিতে ঘষিতে শেষে রসিক বলিল, আজ তোমায় কটা কথা বলা দরকার সুধা। সুধা কিছুই বলিল না। আমার বয়স হয়েছে বুঝলে, তোমার হয়তো আমাকে ঠিক পছন্দ হয়নি, তাই না? শুনিয়া চেষ্টা করা গম্ভীর মুখে কি দুষ্টুমি ভরা হাসি দেখানো গেল সুধারানীর। কানের দুলের আলোর ঝলক তুলিয়া মাথা নিচু করিয়া পলকের মধ্যে মানুষকে মর্মাহত করার কি তীক্ষ্ণ চকিত দৃষ্টি, সেই দৃষ্টিতে একবার চাহিয়া তাকাইয়া নিল রসিকের চোখের দিকে। অস্ফুট স্বরে সে বলিল, ধ্যাৎ। রসিক নীরবে তার কাছে একবার এলো, তারপরে নিজের কাজের ঘরে চলিয়া গেল। যখন মনে হইল এতক্ষণে সুধার পক্ষে জাগিয়া থাকা অসম্ভব, তখনও ফিরিয়া গেল না, কাজের ঘরেই শুইয়া পড়িল। প্রমীলার যে খাটটি ছিল, প্রমীলার আমলেও এই ঘরে তার জন্য একটা আলাদা বিছানা প্রস্তুতি থাকিত, যদিও তখন এই বিছানায় সে ঘুমাইত কদাচিৎ। এই ঘরে রাত কাটানোর ব্যবস্থা অবশ্য স্থায়ী করা গেল না। লোকে কি বলিবে, কাজের নামে এখানে অনেক রাত পর্যন্ত কাটানো চলে। বিশেষ কাজের নামে মাঝে মাঝে দু এক রাত থাকাও চলে, কিন্তু ফাজিল একটা মেয়ে বউ হওয়া অন্দরে প্রমীলা শয়নঘরটি দখল করিয়াছে, তাই বলিয়া ঘরটিকে তো একেবারে ছাটিয়া ফেলা যায় না। পৌর রসিকের পক্ষে এরকম ছেলে মানুষই করা অসম্ভব। ফাজিল বউটাকেও একবারে বাদ দিয়া দিন কাটানো যায় না, বিশেষত সুলোচনা যখন আছে এবং কোমর বাঁধিয়া রসিকের পিছনে লাগিয়া আছে। নানা ছুতোয় সুলোচনা সুধারানীকে রসিকের কাছে পাঠায়। এমন অবস্থায় সৃষ্টি করা হয়েছে যে রসিকের দৈনন্দিন জীবনের অনেকগুলো খুঁটিনাটি প্রয়োজন সুধারানীকে ছাড়া মেটাবার কোনো উপায় থাকে না। তার ফলে সুধারানীর অস্তিত্ব রসিকের কাছে খানিকটা অভ্যাস হইয়া যায়। টুকরো টুকরো সান্নিধ্যে বাইরের একটা সহজ সম্পর্ক তাদের মধ্যে গড়িয়া ওঠে। ছোট বড় অনেক উপলক্ষ ও প্রশ্ন, তার জবাবের ধাঁচের আলাপ আলোচনাও চলে, কিন্তু আর কিছুই হয় না। মধ্যস্থতার চেষ্টা করে কোনো স্বামী স্ত্রীর মনের মিল ঘটিয়েছিল, এটা কি বোঝা যায়? চাঁদের আলো, ফুলের গন্ধ, ফাল্গুনের হাওয়া, রাত জাগা, বাজে কথার কাব্য, এই সব চিরকালের মধ্যস্থতা ছাড়া আর কি? সুলোচনা বলে, ব্যাপার কি বলো ঠাকুরপো? সুধাকে তোমার কি পছন্দ হয়নি নাকি? রসিক বলে, হ্যাঁ, বুড়ো বয়সে আবার পছন্দ অপছন্দ। তবু ব্যাপারটা কি বলো শুনি তো। আমাকে একটু বলো। আমাকে না হয় একবার বললে, তাতে কি হলো? সুধা বড় ফাজিল বৌঠান। ফাজিল মেয়ের সঙ্গে ইয়ার্কি দেবার বয়স কি এখন আমার আছে বলো? আজ বাদে কাল আমি চোখ বুঝবো, তাই না? সুলোচনা আবার রাগ করিয়া বলে, ফাজিল? সুধা ফাজিল? একটা 7 ছেলের মা বুড়িকে এনে দিলাম তোমার কাছে, তুমি তাতেও সুখী হলে না? 7 ছেলের মাও কিন্তু একটু আধটু ফাজলামি করে ঠাকুরপো। আর 10টা মানুষের মধ্যে কি সবাই একরকম হয় তোমার মতো?
গণেশ ঠাকুর কি সবাই গম্ভীর হয়ে থাকে নাকি? বলো তো দেখি একবার। সুলোচনার রাগ দেখিয়া রসিকের মনে অশান্তি বাড়িয়া গেল। মাঝে মাঝে ইচ্ছা তো হয় কি করবে সে? ইচ্ছা করে তার সুধারানীকে বউয়ের মতো একটু আদর করিতে, কিন্তু অনেক দিন আগে প্রমীলার সঙ্গে যে ছেলে মানুষের খেলায় সে আবছা আবছা স্মৃতিটুকু এখনো মনে রেখেছে, আজ সে খেলার পুনরভিনয় আরম্ভ করা কি সম্ভব? ভাবিলেই মনে তার ভয় বিতৃষ্ণা জাগে। মনে হয় দূরে বসিয়া থাকিলে যার মুখখানি বিষণ্ণ হইয়া থাকে, গম্ভীরভাবে তাদের সম্পর্কের গভীর সমস্যার কথা তুলিলে যে দুষ্টুমির হাসি হাসে, কাছে গিয়া বসিলেই যার লজ্জা সংকোচ ভীরুতার অসহ্য ন্যাকামি দেখা দেয়, অপটু একটু সেবা যত্ন চেয়ে সর্বাঙ্গের লাবণ্য, মুখের কথা আর চোখের চাহনি দিয়ে যে দিবারাত্রি ভালোবাসার চেষ্টা করে, ভোলানোর চেষ্টা করে, তাকে আপন করিতে গেলে সং সাজিতে হইবে, অভিনয় করিতে হইবে, হাস্যকর হইবে তা। অন্য কিছুতেই সুধারানীর মন উঠিবে না। আর কোনো খেলা সে বুঝিবে না। প্রমীলার সঙ্গে যে খেলা তার চলিত শেষের দিকে, তার গাম্ভীর্য, গভীরতা আর মাধুর্যের খবর তো সুধারানী জানে না। সাংসারিক সমস্যার আলোচনা যে চটুল প্রেমের কাকলির চেয়ে প্রীতিকর হইতে আরও প্রীতিকর হওয়া যায়, তা তো সুধারানী জানে না। সাংসারিক সমস্যার আলোচনা করিতে হইলে সে কি সেটা ভাবিবে, ভালোবাসিবে, নাকি মুচকি হাসবে? প্রমীলার প্রথম বয়সের সেই গা জ্বালানো হাসি, চুম্বন ছাড়া আর কিছু দিয়াই সে হাসি মুছিয়া দেয়া যাইত না তখন। সুলোচনা যতই চেষ্টা করুক, রসিক তাই মনের বিরাগ জয় করিয়া কোনো মতেই নতুন বউকে কাছে টানিতে পারে না, এবং এমনিভাবে দিন কাটাইয়া থাকে। আস্তে আস্তে দিন কাটিতে থাকে। সুধারানীর মুখের বিষাদের ভাব যেন ক্রমে ক্রমে দুর্বোধ্য অন্ধকার হইয়া যায়। রাতে যখন কুকুরের আওয়াজ হয়, কুকুর ডাকিয়া ওঠে, মাঝরাত বোঝা যায়, তখনই মনে হয় এবার কি একবার কাজের রণভঙ্গ দিয়ে নতুন বউয়ের কাছে আসা উচিত। রাত তো বোধহয় অনেক হইল। এইভাবে কাজের ঘরের প্রতিদিন রাত্রি 1টা পর্যন্ত জাগিয়া থাকিতে প্রথম প্রথম রসিকের কষ্ট হইত। মাঝে মাঝে বিছানায় শুইয়া কাজ করিতে গিয়া কখন ঘুমাইয়া পড়িত খেয়ালও থাকিত না। তারপর কিভাবে তার যে স্বাভাবিক ঘুমের ঘোর কাটিয়া গিয়াছে, এখন আর ঘুম আসে না। ঘুমাইতে চাহিলেও নয়, জাগিয়া থাকার জন্য তাকে আর কোনো চেষ্টাই করিতে হয় না। একসময় মাঝরাত্রি পার হইয়া যায়, কুকুরগুলো চিৎকার করিতে করিতে থামিয়া যায়, বাড়ি আর পাড়াটা ধীরে ধীরে নিঝুম হইয়া আসে। সেই ঘরে শুধু জাগিয়া থাকে রসিক একা। মাথার মধ্যে মৃদু যন্ত্রণা বোধ করে, দু চোখ জ্বালা করিতে থাকে, ঘুম আসে না। সমস্ত জগৎ চারিদিকে ধীরে ধীরে ঘুমাইয়া পড়িতেছে। অনুভব করিতে করিতে নিজের চিন্তা আর কল্পনার জগৎ যেন স্পষ্ট আর আরো উজ্জ্বল হইতে থাকে তার। প্রমীলার জন্য তখন রসিকের বড় কষ্ট হয়। অবুঝ শিশুর মতো তার মন ফিরিয়া যায় প্রমীলার কাছে। সমস্ত জগতের বিরুদ্ধে একটা যুক্তিহীন ক্রুদ্ধ অভিযোগ জাগিয়া ওঠার সঙ্গে তার মনে হয় প্রমীলা থাকিলে এক রাত হয়তো জাগা যেত, কিন্তু এত রাত পর্যন্ত জাগা কখনোই সম্ভব হতো না। সে জাগিতে দিত না, জোর করিয়া বিছানায় শোয়াইয়া দিত, শুধু কপালে হাত বোলাইয়া ঘুম পাড়াইয়া দিত। অন্দরের ঘরে গিয়া সুধারানীকে ঘুমাইয়া থাকিতে দেখিয়া রসিকের সর্বাঙ্গে যেন আগুন ধরিয়া যায়। ইচ্ছা হয়
লাথি মারিয়া ঘুম ভাঙাইয়া তাকে ঘরের বাহির করিয়া দেয়। স্বামীর আগে সে ঘুমাইয়া পড়ে। স্বামীকে সে ঘুম পাড়াইতে জানে না। সে কি ছেলে মানুষ? সে কি বউ নাকি? সেদিন রাত্রে সবে 10টা বাজিয়াছে। পাড়ার একজন গল্প করিতে আসিয়াছিল। হাতের আড়ালে তার কাছে যখন কথা বলিতে বলিতে দেখিল হাই উঠিতেছে, একটু হাতের আড়াল করিয়া হাই তুলিয়া রসিক একটু আশ্চর্য হইয়া বলিল, আহ, কেমন ঘুম পাইয়াছে। সঙ্গে সঙ্গে সে বলিল, শরীর খারাপ নাকি হে? না, দুপুরে আজ ঘুমায়নি তো, তাই ঘুম পাচ্ছে। একটু পরে আরেকবার হাই তুলিয়া সে চলিয়া গেল। তারপর সে চলিয়া গেলে রসিক ভাবিল, কোনো ছুতোয় মানুষটাকে অনেক রাত পর্যন্ত আটকাইয়া রাখিতে পারিলে ঘুমের সঙ্গে তার লড়াইটা দেখা যাইত। মাঝরাত্রে নিদ্রাহীন চোখে তার জাগিয়া থাকার কসরত দেখিয়া একটু কি আমোদ পাওয়া যাইত না? তাছাড়া ঘুম হয়তো সংক্রামণ। চোখের সামনে ঘুমে একজন দেহ অবশ হইয়া পড়িয়াছে দেখলে হয়তো তার একটু ঘুমের আবেশ আসিত। না, তা আসিত না। সুধারানীকে ঘুমে অচেতন হইয়া পড়িতে থাকিয়া দেখিয়া একদিনও তার তো ঘুম আসিতেছে না। কাজে তার মন বসিল না, উৎসাহ নষ্ট হইয়া গিয়াছে। চেয়ারের একটু পিছনে হেলান দিয়া বসিয়া টেবিলে পা তুলিয়া দিল। ঠিক সামনের দেওয়ালের গায়ে বড় একটা ফটো টাঙানো, দামি ফ্রেমের মধ্যে সাধারণ ঘরোয়া সাজের প্রমীলা দাঁড়াইয়া আছে, মুখে দুষ্টুমির এক তৃপ্তির হাসি। ফটোখানা ছাড়া এদিকের দেওয়ালটিতে একেবারে ফাঁকা। এখানে কতগুলি পেরেকের শুধু দাগ আছে। বোঝা যায় আরও কয়েকখানা ফটো এখানে টাঙানো ছিল, আগে সরাইয়া ফেলানো হয়েছে। গড়গড়ার নল মুখে দিয়ে টানিতে থাকিলে রসিকের খেয়াল হইল প্রমীলার ফটো ঘিরিয়া একটা নতুনত্বের আবির্ভাব হইয়াছে। কালো, যার অস্তিত্ব ছিল না, টাটকা ফুলের একটা মালা। তাই বটে, সন্ধ্যার পর ঘরে ঢুকিয়া মৃদু একটা ফুলের টাটকা গন্ধ পাইয়াছিল তাই। তারপর তামাকের ধোঁয়ার কখন সে গন্ধ চাপা পড়িয়া গিয়াছে, ফ্যানের বাতাসের কোথায় যেন উড়িয়া গিয়াছে সেই গন্ধ, সে খেয়ালও করে নাই। কিন্তু প্রমীলার ফটোতে হঠাৎ টাটকা ফুলের মালাটা কে জড়াইল? এ বুদ্ধি জাগিল কার? প্রথম কয়েক মাস সে নিজেই বিকেলে বেড়াইয়া যখন ফিরিয়া আসিয়াছিল, তখন ঘরে কাছে একটি দোকান থেকে টাটকা মালা কিনিয়া আনিয়া রোজ প্রমীলার ফটোতে দিত। একদিন বাসি মালাটি খুলিয়া ফেলিতে গিয়া নতুন মালাটি পরাইয়া দিবার সময় হঠাৎ তার মনে হইয়াছিল, ফুলের মালা ঘুষ দিয়া স্মৃতির মর্যাদা বজায় রাখা ঠিক না। ছেলে মানুষই হয় সেটা। এ কথা কেন মনে হইয়াছিল কে জানে। সেদিন হইতে সে আর মালা কেনে নাই। এতদিন পরে আবার ফুলের মালাটা প্রমীলাকে পরাইয়া দিয়া সেই স্মৃতিকে পুজো কে করিল? অন্দরের দরজা একটু ফাঁক করিয়া বাড়ির চাকর নিখিল ঘরের মধ্যে একবার উঁকি দিয়া চলিয়া গেল। রোজ এই সময় এমনিতেই সে একবার উঁকি দিয়ে যায়। 2-4 মিনিটের মধ্যে সুধারানী সন্তর্পণে ঘরে ঢুকিয়া টেবিলের কাছে আসিয়া দাঁড়ায়, মৃদু স্বরে অনুরোধ জানায়, খেতে চলো। আজও সে আসিল। রসিকের টেবিলে তোলা পায়ের কাছে টেবিলে হাত রাখিয়া সহজভাবে মুখের দিকে চাহিয়া দেখিয়া চিবুক পর্যন্ত চোখটা তুলিয়া বলিল, খেতে যাবে না? পা নাবাইয়া রসিক সোজা হইয়া বসিল। রসিক জানে এসব সুলোচনার ব্যবস্থা করা কোনো নিয়ম বোধ হয়। খাইতে যাইবার সময় হইলে সুলোচনার হুকুমে নিখিল আসিয়া দেখিয়া যায় ঘরে বাহিরে লোক কেউ আছে কিনা। তারপর সুলোচনার হুকুমেই সুধারানী তাকে ডাকিতে আসে। অল্পদিন আগে তার যে বিবাহ হইয়াছে এ কথা ভুলিয়া গিয়া অনেক দিনের পুরনো বউয়ের মতন একটু গিন্নি গিন্নি ভাব দেখানোর করুণ চেষ্টাও রসিকের কাছে এসে চেষ্টা করে সুধা, কিন্তু পারে না।
কোনো দিন সে আমোদ পায়, কোনো দিন মমতা বোধ করে। আজ কিন্তু মনটা বিগড়াইয়া গিয়াছিল। বলিল, তুমি মালা দিয়েছ? প্রশ্নে নয়, গলার আওয়াজে সুধারানীর মুখটা বিবর্ণ হইয়া গেল। চিরদিন সে বড় ভীরু প্রকৃতির, তার উপর কুমারী জীবনের অন্তে এই পৌঢ় বিপত্নিকের বউ হইয়া খাপছাড়া অস্বাভাবিক অবস্থায় তার দিন কাটি যাচ্ছে। এসব ঢং শিখলে কোথা থেকে তুমি? যেখানেই শিখে থাকো, আমি এসব পছন্দ করি না, বুঝলে? মনে করে রেখো এটা। নির্বাক সুধারানীর আঙুলে আঁচলের কোণটা জড়াইয়া জড়াইয়া সে চুপ করিয়া গেল। বিরক্ত হইয়া বা রাগ করিয়া সে কড়া কথা একটাও বলিল না। এসব কিছু বলার ইচ্ছাও তার ছিল না। প্রমীলার ফটোতে মালাটালা সে যেন আর না দেয়, শুধু এই কথাটা সুধারানীকে বলিবে ভাবিয়াছিল, কিন্তু এত কড়া করে বলিয়া নিজের মনেও একটু কষ্ট পাইল সে। সুধারানী যদি এখন কাঁদিয়া ফেলে সে কি করিবে? সুধারানী কিন্তু কাঁদা কাটা করিল না। একটু কাঁদো কাঁদো মনে হইল তার মুখখানা দেখিয়া, কিন্তু কাঁদিল না। একটু রাগের ভঙ্গিতে সে দাঁত দিয়া ঠোঁটটা চাপিয়া ধরিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া থামিয়া তারপরে ফিরিয়া যাওয়ার উপক্রম করিল। তখন একটা সন্দেহ মনে জাগায় রসিক বলিল, যেও না, শোনো, একটা কথা বলি। বৌঠান কি তোমাকে এই মালাটা পরাবার জন্য বলেছে নাকি? আমার মনে হচ্ছে তাই বোধ হয়। জানি না, আমি যদি দিয়ে থাকি তাহলে কি করবে তুমি? মারবে আমাকে? জবাব জবাব দেওয়ার ভঙ্গি, গলার সুর সমস্তই যেন অপ্রত্যাশিত ছিল। রসিক আশ্চর্য হইয়া গেল। সুধারানীও যে এতখানি অভিমান করিয়া অন্যায় ভৎসনায় এমন ক্ষুব্ধ প্রতিবাদ জানাইতে পারে, এ যেন একেবারে অবিশ্বাস্য ব্যাপার। আজ পর্যন্ত একবারও সুধারানীকে সে এমনভাবে কথা বলিতে শুনে নাই। হয়তো সুযোগ পায় নাই বলিয়া বা দেয় নাই বলিয়া। সুযোগ পাইলে আগেই হয়তো সে এমনভাবে ফোঁস করিয়া উঠিয়া প্রমাণ করিয়া দিত, হয়তো দিতে পারিত। নতুন বউ হইলেও সে কাপড় মোড়া ১৩ বছরের ছিৎকাজনী খুকি নয়। রসিকের মনে হয় আজও এই মাত্র সে যেন সুধারানীর অস্তিত্ব প্রথম অনুভব করিয়াছে। এতদিন সে যেন থাকিয়াও ছিল না, তাই কয়েক মুহূর্তের জন্য সে যেন ভুলিয়াই গেল যে সুধারানী প্রমীলা নয়। প্রমীলা রাগ করিলে এইভাবেই তার রাগ ভাঙানোর এই রকম অভ্যাস হইয়া গিয়াছিল রসিকের। আজও তেমনভাবে বড় রকম ভূমিকা করিয়া সে রাগ দূর করিয়া, অর্থাৎ রাগ দূর করিতে গেল সুধারানীর, কিন্তু বেশি দূর এগুনো গেল না। হাত ধরিয়া প্রাথমিক আদরে একটু চেষ্টা করিতে, আদরের ভোঁতা কয়েকটা কথা বলিতে আরম্ভ করিয়াই সে দেখিল, এবং আনন্দ করিয়া চাহিয়াই সে দেখিল সুধারানীর গাল বহিয়া টস টস করিয়া জল পড়িতেছে। প্রমীলা হইলে কাঁদিত না, আগে হইতে কাঁদিতে থাকিলেও কান্না বন্ধ করিয়া দিত। মুখের মেঘ কাটিয়া হাসি ফুটাইয়া হয়তো চাহিত, সময় লাগিত খানিকক্ষণ, কিন্তু চোখের জল ফেলিয়া সে ন্যাকামি করিত না। সুধারানীর ছেলে মানুষের কান্নায় সচেতন করিয়া দেওয়ায় রসিক অপ্রস্তুত হইয়া পড়িল। তারপর সে থামিয়া গেল, সোহাগের কথা বন্ধ করিয়া ভদ্রতা করিয়া বলিল, খিদে পেয়েছে? চলো খেয়ে আসি, চলো। রান্না হয়নি এখনো? সুধারানী চোখ মুছিয়া বলিল, হ্যাঁ হয়েছে তো। রাগ করলে কি হবে? রসিক জবাব দিল না। কদিন আগে তার ক্রন্দনশীলা ১০ বছরের মেয়েকে সান্ত্বনা দিতে দিতে হঠাৎ থামিয়া যাওয়ায় সেও এমনিভাবে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিয়াছিল, রাগ করেছ বাবা? বলিয়া বাপের রাগের ভয়ে নিজের কান্না সে তো থামাইয়া দিয়াছিল। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি আপনাদের
ভালো লাগে তাহলে গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন একটা সাবস্ক্রাইবের মাধ্যমে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আগামী পর্ব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।